আজকে আমরা শুরু করতে যাচ্ছি কণিকের 4 নম্বর লেকচার। এর আগে আমরা কণিকের 3টা ক্লাস করেছি, সেখানে আমরা মূলত পরাবৃত্ত নিয়ে আলোচনা করেছি। আজকে 4 নম্বর ক্লাসে আমরা মূলত উপবৃত্ত নিয়ে আলোচনা করব। উপবৃত্ত আমাদের শুরু হয়েছে কোশ্চেন ব্যাংকের টাইপ 8 থেকে। তো আমরা টাইপ 8 কমপ্লিট করতে যাচ্ছি। টাইপ 8 এর কনসেপ্ট, টাইপ 8 এর কনসেপ্ট পুরোটাই উপবৃত্ত রিলেটেড। আমরা উপবৃত্তের A to Z কনসেপ্ট ক্লিয়ার করব। উপবৃত্ত উপবৃত্ত হচ্ছে যদি কোন চলমান বিন্দু হতে কোনো স্থির বিন্দুর দূরত্ব ও একটি রেখার দূরত্বের অনুপাত 1 থেকে বড় হয়, তবে সেই চলমান বিন্দুর চলার পথটাকে বলা হবে উপবৃত্ত। তবে সেই চলমান বিন্দুর চলার পথকে উপবৃত্ত বলে। অলরাইট, আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞা পড়লাম। আসলে বিষয়টা বোঝাচ্ছে কি? বিষয়টা বোঝাচ্ছে এটা যে যদি একটা চলমান বিন্দু, সাপোজ পি অফ এক্স ওয়াই, এটা হচ্ছে একটা চলমান বিন্দু। এখান থেকে একটা সাপোজ স্থির বিন্দু এস অফ আলফা বিটা এবং একটি মানে রেখা এটা। তো এই চলমান বিন্দু থেকে তোমার এই স্থির বিন্দুর দূরত্ব এসপি এবং এই পি বিন্দু থেকে একটা রেখার দূরত্ব পিএম। সবসময় কি হবে, এসপি আর পিএম এর দূরত্বের অনুপাত সবসময় 1 থেকে বড় হবে, সরি 1 থেকে ছোট হয়। আমি উল্টা লিখে ফেলছি, বড় না ছোট, 1 থেকে ছোট হয়। তবে সেই চলমান বিন্দু চলার পথটাকে বলা হবে কি উপবৃত্ত। তো এসপি ডিভাইডেড বাই পিএম এই অনুপাতটাকে আমরা জানি কি বলে, ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, যেটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, ই ইজ গ্রেটার দেন 1 এবং কি অবশ্যই ইজ গ্রেটার দেন 1 এবং 0 থেকে মানে গ্রেটার দেন 1 বলছে, আবার 1 থেকে ছোট হয়, অবশ্যই ছোট হতে হবে। 1 থেকে এসপি ডিভাইডেড বাই পিএম এর অনুপাত কি হতে হবে, ছোট হতে হবে। এসপি ডিভাইডেড বাই পিএম 1 থেকে ছোট হয় এবং 0 থেকে যদি বড় হয়, এরকম শর্ত সাপেক্ষে যদি একটা চলমান বিন্দু পি বিন্দুটা চলছে, এরকম শর্ত সাপেক্ষে যদি চলে, তাহলে সেই চলমান বিন্দু অর্থাৎ পি বিন্দুর চলার পথটাকে বলা হবে কি উপবৃত্ত। অর্থাৎ উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা এসপি ডিভাইডেড বাই পিএম এর মানকে বলা হয় উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি, তার মান 0 থেকে সর্বদা বড় এবং 1 থেকে ছোট হয়। তাহলে রিক্যাপ করে আমরা কি পড়লাম, যদি কোনো চলমান বিন্দু মানে পি বিন্দু হতে একটা স্থির বিন্দু মানে এস বিন্দু, এই দূরত্বটা এসপি, এবং চলমান বিন্দু পি বিন্দু এবং একটা রেখা, এই যে এই রেখা, এই দূরত্বের অনুপাত যদি সবসময় 1 থেকে ছোট হয়, তাহলে যে চলমান বিন্দু মানে শর্তটা কি বুঝছো, শর্তটা হচ্ছে চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দু থেকে রেখার দূরত্বের অনুপাত 1 থেকে সবসময় ছোট হতে হবে। এই শর্ত সাপেক্ষে যদি পি বিন্দুটা চলে, তাহলে কি তৈরি করবে, উপবৃত্ত তৈরি করবে। চলার পথটাকে বলা হবে উপবৃত্ত। অলরাইট, তো এই শর্ত সাপেক্ষে যদি চলে তাহলে উপবৃত্ত তৈরি করে। তাহলে এই শর্ত সাপেক্ষে যদি চলে তাহলে মানে কণিকটার শেপ হয় এরকম। তো একটা উপবৃত্ত আদর্শ উপবৃত্ত শেপ হয় এরকম। আদর্শ উপবৃত্ত তার শেপ হয়, এটা হচ্ছে ধরো এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আদর্শ আমরা 2 ধরনের দেখবো, এটা হচ্ছে বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর, আর একটা বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর। এটা হয় আদর্শ উপবৃত্ত, অথবা আরেক রকমের হয় এটা। পাশে একাই এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আদর্শ উপবৃত্তের শেপ হয় এরকম। এটা হচ্ছে এক্স অক্ষের সমান মানে বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর। এটার মানে ওখানে আমরা দেখতাম যে পরাবৃত্তের ক্ষেত্রে আমরা দেখতাম একটা অক্ষ হয় পরাবৃত্তের অক্ষ, আর একটা হয় পরাবৃত্তের শীর্ষ স্পর্শক, মানে একটা অক্ষ পরাবৃত্তের অক্ষের সমান্তরাল হয়।
আর একটা পরাবৃত্তের অক্ষের সমান্তরাল হয় না। আর এখানে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ বলে কথা আছে, মানে যদি পরাবৃত্তটা এরকম হয় তাহলে এখানে আমরা বলবো এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এটাকে বলবো কি বৃহৎ অক্ষ। মানে আমরা এখন মোটামুটি উপবৃত্ত নিয়ে কাটাছেড়া করবো। আর এটার ক্ষেত্রে এটা হচ্ছে বৃহৎ অক্ষ, তো এই জায়গায় না লিখে এক জায়গায় এটা হচ্ছে বৃহৎ অক্ষ। এখানে এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ, এটার ক্ষেত্রে এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। আর এটার ক্ষেত্রে এক্স অক্ষটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। অর্থাৎ মানে আমরা বুঝতে পারছি কোনটা বৃহৎ কোনটা ক্ষুদ্র অক্ষ। এখন এখানে এটা হচ্ছে আর এটা দুইটা হচ্ছে উপকেন্দ্র, এটাকে বলা হবে এস, এটাকে বলা হবে এস ড্যাশ। আর এটার ক্ষেত্রে উপকেন্দ্র, এটা একটা উপকেন্দ্র, এই পাশে থাকবে আরেকটা উপকেন্দ্র এস এস ড্যাশ। এখানে মনে হচ্ছে আমরা দেখে মনে হচ্ছে এস এর পড়তেছি। এটা হচ্ছে একটা উপকেন্দ্র এস, আর একটা হচ্ছে উপকেন্দ্র এস ড্যাশ, দুইটা উপকেন্দ্র থাকবে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে উপকেন্দ্র। আমরা যদি উপকেন্দ্র চিহ্নিত করি তাহলে এই যে এইগুলো হচ্ছে উপকেন্দ্র। এগুলো হচ্ছে উপকেন্দ্র। অলরাইট। আচ্ছা, অন্য কালার দিই, এখানে একই কালার দিলে বুঝতে অসুবিধা হইতে পারে, অন্য কালার দিয়ে ইন্ডিকেট করে দিই। এগুলো কি উপকেন্দ্র। প্রত্যেকটা জিনিস বোঝে, এখানে খুবই মনোযোগ দিতে হবে। তাহলে আমরা কি পড়লাম, আমরা পড়লাম এটার ক্ষেত্রে এটা বৃহৎ অক্ষ, এটা ক্ষুদ্র অক্ষ, এগুলো কি উপকেন্দ্র। এটার ক্ষেত্রে এটা বৃহৎ অক্ষ, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ, এগুলো হচ্ছে উপকেন্দ্র। আচ্ছা, এবার আমরা দেখি দ্বিঘাক্ষ কোথায়। এইটা হচ্ছে দ্বিঘাক্ষ, এটার ক্ষেত্রে এটা দ্বিঘাক্ষ, এটা দ্বিঘাক্ষ, এটার ক্ষেত্রে এইটা আর এটা দ্বিঘাক্ষ। উপবৃত্তের ক্ষেত্রে দুইটা দ্বিঘাক্ষ, দুইটা উপকেন্দ্র থাকবে। অর্থাৎ দ্বিঘাক্ষ যদি আমরা ইন্ডিকেট করি কোনটা হবে দ্বিঘাক্ষ, দ্বিঘাক্ষ, দ্বিঘাক্ষ হচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে দ্বিঘাক্ষ। এখানে এটা মিডিলে যেটা আছে এটাকে বলা হয় কেন্দ্র, মধ্যে যেটা আছে এটাকে বলা হয় কেন্দ্র। এটা কি, এটা হচ্ছে কেন্দ্র। এটার ক্ষেত্রে এটা কি কেন্দ্র। অলরাইট। আর কি আছে, এই যে এটা এইটা এইটা এইটা, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। কি এগুলো, শীর্ষবিন্দু। এরকম লাগছে, অন্য কালার দিই। আচ্ছা, এইটা এটা হচ্ছে কি শীর্ষবিন্দু। এটার ক্ষেত্রে মানে এই যে এই পাশে এটাও কি শীর্ষবিন্দু। শীর্ষ বিন্দু। অলরাইট, তাহলে আমরা উপবৃত্তের যত ধরনের উপাদান আছে সবকিছু আমরা পড়লাম, কোনটা কি। আশা করি বোঝা গেছে। আচ্ছা, তাহলে এবার আসি আদর্শ আকৃতি একটা নিয়ে, দুইটা আদর্শ আকৃতি, একটা পড়লাম এইটা আর একটা পড়লাম এইটা, দুইটা আদর্শ আকৃতি। প্রথম আদর্শ আকৃতি নিয়ে আমরা আলোচনা করি, এইটা নিয়ে। সেটা হচ্ছে বৃহৎ অক্ষ, বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর যদি হয়, বৃহৎ অক্ষ হচ্ছে এক্স অক্ষ বরাবর আর ক্ষুদ্র অক্ষ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তার মানে পরাবৃত্তটা এরকম, পরাবৃত্তটা এরকম, বৃহৎ অক্ষ বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর এবং ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ বরাবর। আমরা এই আদর্শ আকৃতি নিয়ে প্রথমে আলোচনা করছি। দেখো এক্স ড্যাশ এক্স, ওয়াই ড্যাশ ওয়াই। তো এখানে দুইটা দ্বিঘাক্ষ আছে, এটা একটা দ্বিঘাক্ষ, এটা একটা দ্বিঘাক্ষ। এখন তোমার এই যে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু হচ্ছে এখান থেকে এত দূর দূরত্ব, সেটা হচ্ছে কি শীর্ষবিন্দু দূরত্ব। শীর্ষবিন্দু দূরত্ব সেটা আমরা দিব a0,
এপাশে তাহলে এই বিন্দুটা কত হবে? এই বিন্দুটা তো হবে -a0, তাই কিনা? এটা যদি a0 হয়, এই বিন্দুটা হবে -a0 বিন্দু, অর্থাৎ আমরা দুইটা শীর্ষবিন্দু পেয়ে গেলাম। তাহলে শীর্ষের দূরত্ব, কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব a0 আর -a0 আর কি। আমরা তো কেন্দ্রবিন্দু ধরেছি 0 0 বিন্দু। যদি কেন্দ্র 0 0 বিন্দুতে থাকে তাহলে শীর্ষটা a0 -a0। এখন যে দুইটা দিকাক্ষ দিয়েছি, আচ্ছা এখন এই যে আরো দুইটা বিন্দু আছে, এটা একটা, এটা একটা। তো এই দুইটা বিন্দু, এটা হচ্ছে 0b আর এটা হচ্ছে 0 - b বিন্দু, এই বিন্দুটা। এখন এই যে এটার আদর্শ সমীকরণ হচ্ছে এই আকৃতির উপবৃত্তের ক্ষেত্রে সমীকরণ হচ্ছে x² / a² + y² / b² = 1। এক্ষেত্রে a is greater than b, a যদি b এর থেকে বড় হয় তাহলে পরাবৃত্তের বৃহৎ অক্ষ x অক্ষ বরাবর, তো আমরা সেভাবে আছি বৃহৎ অক্ষ x অক্ষ বরাবর, a যদি b এর থেকে বড় হয়। তো মানে এই উপবৃত্তের ক্ষেত্রে আদর্শ আকৃতি, এই উপবৃত্তের সমীকরণের ক্ষেত্রে আকৃতিটা হচ্ছে এরকম। আচ্ছা এখন আমরা আসি, দেখো যদি এরকম হয়, যদি দিকাক্ষের দূরত্ব আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে এখান থেকে দিকাক্ষের দূরত্ব হচ্ছে a / e। ই কি? ই হচ্ছে উৎকেন্দ্রিকতা। ই কি? ই হচ্ছে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা is less than 1 উপবৃত্তের ক্ষেত্রে। এটুকু হচ্ছে a / e। তাহলে এই যে এখান থেকে এটুকু দূরত্ব কত হবে? এখান থেকে এটুকু দূরত্ব হবে a / e। এখন আমরা জানি এর দুইটা কি থাকে? উপকেন্দ্র থাকে। এটা হচ্ছে s ড্যাশ আর এটা হচ্ছে s। তো এখানে যে দুইটা উপকেন্দ্র আছে, এই উপকেন্দ্র গুলোর দূরত্ব আমরা যদি বলি, উপকেন্দ্রের দূরত্ব, এখান থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে a e, এবং কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব এই পাশে তাহলে কি a e, a into e। আচ্ছা তাহলে বলতো যে এখানে মানে এই দূরত্বটা হচ্ছে a / e, তাহলে দিকাক্ষ এবং অক্ষের ছেদ বিন্দু হবে কত? a / e0, আর এই পাশে এটা কত হবে? এই পাশে এটা হবে -a / e0। এখন তাহলে এই যে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি নির্ণয় করতে চাই, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? উপকেন্দ্রের দূরত্ব কেন্দ্র থেকে ae, তাহলে এই পাশের এটা হচ্ছে ae0 আর এই পাশের এটা কি -ae0। আমরা অলমোস্ট সবকিছুই পড়ে ফেলছি। এখন আস্তে আস্তে আমরা এগুলো মানে একটা করে জানবো কি, ঠিক আছে? তাহলে আমরা মানে প্রথমেই যেটা বুঝছি সেটা হচ্ছে, এটা হচ্ছে উপবৃত্তের এইটা আর এটা হচ্ছে কি শীর্ষবিন্দু মানে মূল বিন্দু থেকে শীর্ষবিন্দু দূরত্ব হচ্ছে a, তাহলে এটা হচ্ছে a0, এটা হচ্ছে তাহলে -a0। আর তারপর আমরা পড়ছি সেটা হচ্ছে যে কেন্দ্র থেকে দিকাক্ষের দূরত্ব a / e, ই হচ্ছে উৎকেন্দ্রিকতা, তাহলে এটা হচ্ছে a / e0, এটা হচ্ছে -a / e0। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে ae, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক ae0, এটা এই উপকেন্দ্রের স্থান -ae0। আর যে তোমার ক্ষুদ্র অক্ষ আছে, ক্ষুদ্র অক্ষকে উপবৃত্ত যে দুইটা বিন্দু ছেদ করে সেটা হচ্ছে উপরেরটা 0b আর নিচেরটা 0 - b। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি উপবৃত্তের এখান থেকে আমরা বুঝতে পারছি কি, এক নম্বরে উপবৃত্তের কেন্দ্র 0 0, শীর্ষবিন্দু এটার কেন্দ্র 0 0, শীর্ষবিন্দু কত? শীর্ষবিন্দু হচ্ছে +-a0। তারপর হচ্ছে কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব, কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব কত? a। তারপর কেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব কত? এই যে এতটুকু, এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে শীর্ষের দূরত্ব এতটুকু। এবার কেন্দ্র থেকে দিকাক্ষের দূরত্ব, এই যে কেন্দ্র থেকে দিকাক্ষের দূরত্ব a / e। কেন্দ্র থেকে দিকাক্ষের দূরত্ব, কত? a / e মডুলাস। তারপর কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, মানে এই যে কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্ব কত? ae পরিমাণ। কেন্দ্র
থেকে উপকেন্দ্রের দূরত্ব ইকুয়ালস টু এই মডুলাস। আচ্ছা, এরপর আসো, তাহলে আমাদের তোমার যে শীর্ষবিন্দু আছে একটা প্লাস মাইনাস এই জিরো, প্লাস মাইনাস এই জিরো। আরেকটা শীর্ষবিন্দু কোনটা? জিরো প্লাস মাইনাস বি। এটাকে যেন কি বলে একটু দেখি। কিছু বলে না, ওটা আমাদের লাগবে না আপাতত। তারপর আসো, তাহলে আমরা বৃহৎক্ষের দৈর্ঘ্য কত পাচ্ছি? এটা হচ্ছে বৃহৎক্ষের দৈর্ঘ্য, দেখি না, এটা হচ্ছে বৃহৎক্ষের দৈর্ঘ্য, এখান থেকে এত দূর পর্যন্ত বৃহৎক্ষের দৈর্ঘ্য, এখান থেকে এত দূর, এটা হচ্ছে বৃহৎক্ষের দৈর্ঘ্য। তাহলে বৃহৎক্ষের দৈর্ঘ্য কত? এইটুকু হচ্ছে এ আর এইটুকু এ, তাহলে মোট হচ্ছে 2a। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত? এইটুকু। তাহলে এটুকু হচ্ছে বি, নিচেরটুকু হচ্ছে বি, তাহলে 2b। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ইকুয়ালস টু মডুলাস 2b। আচ্ছা, এবার যদি আমরা নির্ণয় করতে চাই বৃহৎ অক্ষ এবং দ্বিঘাক্ষের ছেদবিন্দু। বৃহৎ অক্ষ এবং দ্বিঘাক্ষের ছেদবিন্দু মানে কোনটা? এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এই যে এটা হচ্ছে কি বৃহৎ অক্ষ, এবং দ্বিঘাক্ষ কোনটা? এইটা। তাহলে এটা ছেদবিন্দু কোনটা? এইটা। এটা কত হবে? এ ই জিরো প্লাস মাইনাস এই জিরো। এটা কারণ হচ্ছে প্লাস এই আর এটা হচ্ছে মাইনাস এই, তাহলে প্লাস মাইনাস এই জিরো। তাহলে আমরা এখন এটাতে ফোকাস করছি যে বৃহৎ অক্ষ এবং দ্বিঘাক্ষের ছেদবিন্দু। বৃহৎ অক্ষ ও দ্বিঘাক্ষের ছেদবিন্দু। বৃহৎ অক্ষ এবং দ্বিঘাক্ষের ছেদবিন্দু কত? প্লাস মাইনাস a ডিভাইডেড বাই e জিরো। এবার যদি আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, দেখো উপকেন্দ্রের এটার স্থানাঙ্ক হচ্ছে a জিরো, এটা হচ্ছে মাইনাস a জিরো, তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস a e জিরো। উপকেন্দ্রের স্থানাঙ্ক প্লাস মাইনাস এই জিরো। আচ্ছা, এটাকে শীর্ষবিন্দু বলে না, 2 নম্বরে যেটা আমি লিখছি এটাকে শীর্ষবিন্দু বলে না, এটাকে বলে বৃহৎক্ষের প্রান্তবিন্দু। কারণ দেখো এটা হচ্ছে কি বৃহৎক্ষ, এটা কি বৃহৎক্ষ, তো বৃহৎক্ষের প্রান্তবিন্দু এইটা একটা, তো ওইটাকে বলে বৃহৎক্ষের প্রান্তবিন্দু। তো আমি এটা কেটে দিয়ে লিখছি বৃহৎক্ষের প্রান্তবিন্দু। বৃহৎক্ষের প্রান্তবিন্দু প্লাস মাইনাস a জিরো, আর ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু হচ্ছে, ক্ষুদ্র অক্ষ কোনটা? এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু কত? জিরো প্লাস মাইনাস b। ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু হচ্ছে জিরো প্লাস মাইনাস b। অলরাইট, এখন আমরা কিছু মানে ওরকম সমীকরণ নির্ণয় করবো বিভিন্ন জিনিসের। বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষ কোনটা? এইটা। বৃহৎ অক্ষ এখানে কি অক্ষ? এক্স অক্ষ। এক্স অক্ষের সমীকরণ কি? y ইকুয়ালস টু জিরো। তার মানে বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ y ইকুয়ালস টু জিরো। ক্ষুদ্র অক্ষ কোনটা? ক্ষুদ্র অক্ষ হচ্ছে এইটা, এটা কি y অক্ষ। y অক্ষের সমীকরণ কি? x ইকুয়ালস টু জিরো। তার মানে ক্ষুদ্র অক্ষের সমীকরণ কি? ক্ষুদ্র অক্ষের সমীকরণ x ইকুয়ালস টু জিরো। আচ্ছা, এবার যদি আমরা এটা মানে দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করতে চাই, দেখো দ্বিঘাক্ষটা এইরকম, এটা হচ্ছে দ্বিঘাক্ষ। এটা কি করছে বলতো? এটা x অক্ষকে a ডিভাইডেড বাই e দূরে ছেদ করেছে, বা y অক্ষের সমান্তরাল রেখা যেটা x অক্ষকে a ডিভাইডেড বাই e দূরে ছেদ করে। তার মানে এটার সমীকরণ কি হবে? দ্বিঘাক্ষের সমীকরণ, দ্বিঘাক্ষের সমীকরণ
করণ। দ্বিঘাক্ষের সমীকরণ কি হবে? দ্বিঘাক্ষের সমীকরণ হবে x ইকুয়ালস টু প্লাস মাইনাস a ডিভাইডেড বাই e। এবার আসো আমরা এই যে উপকেন্দ্রের সাথে কি দিলাম, যে উপকেন্দ্রটা আছে, উপকেন্দ্র যেটা আছে, এই উপকেন্দ্রগামী লম্ব আঁকলাম। আমরা পরাবৃত্তের ক্ষেত্রে দেখছি উপকেন্দ্রগামী লম্ব, এখানে উপকেন্দ্রগামী লম্ব দুইটা। তাহলে উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ কি হবে? দেখো উপকেন্দ্রগামী লম্ব x অক্ষকে ছেদ করেছে কত দূরে? a ডিভাইডেড বাই e দূরে। আর এটা কত? a ডিভাইডেড বাই e দূরে, শুধুমাত্র এটা ঋণাত্মক দিকে আর এটা ধনাত্মক দিকে। অর্থাৎ উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ হবে x ইকুয়ালস টু প্লাস মাইনাস a e। উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ, উপকেন্দ্রগামী লম্বের সমীকরণ x ইকুয়ালস টু প্লাস মাইনাস a e। তাহলে এবার দেখো আমরা যদি মানে নিয়ামক দুইটার দূরত্ব নির্ণয় করতে চাই, নিয়ামক দুইটার দূরত্ব দেখো এটা থেকে নিয়ামক বা দ্বিঘাক্ষ, এটা থেকে এই নিয়ামকের দূরত্ব a ডিভাইডেড বাই e, আবার শীর্ষবিন্দু থেকে এই নিয়ামকের দূরত্ব a ডিভাইডেড বাই e। তাহলে নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a ডিভাইডেড বাই e, 2a ডিভাইডেড বাই e। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2a ডিভাইডেড বাই e। আচ্ছা, এবার যদি আমরা উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করছি, এটা হচ্ছে একটা উপকেন্দ্র, এটা আরেকটা উপকেন্দ্র, দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? দেখো এইটুকু হচ্ছে কেন্দ্র থেকে এটুকু দূরত্ব a ডিভাইডেড বাই e, এটুকু a ডিভাইডেড ae, এটুকু ae, এটুকু ae, তাহলে 2ae। অর্থাৎ দুইটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 2ae। উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে 2a ডিভাইড 2ae, 2ae। অলরাইট, এবার আমরা আসি মানে আরেকটা যে আমাদের আদর্শ আকৃতি আছে, সেটা হচ্ছে যদি কি হয় y অক্ষের সমান্তরাল হয়, বৃহৎ অক্ষটা y অক্ষের সমান্তরাল হয়, তাহলে কি হবে? এখানে a is greater than b, a is greater than b দ্বারা বোঝাচ্ছে, a is greater than b এই কথা দ্বারা বোঝাচ্ছে বৃহৎ অক্ষ x অক্ষের সমান্তরাল, বৃহৎ অক্ষ x অক্ষের সমান্তরাল। তার মানে এই যে এরকম একটা সমীকরণ যদি দেওয়া থাকে, সেই সমীকরণে a যদি b এর থেকে বড় হয়, তাহলে তোমাকে বুঝতে হবে মানে উপবৃত্তটা এরকম বোঝাচ্ছে, যার মানে বৃহৎ অক্ষটা কিসের সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। আর বাকিটা আমরা দেখাবো যদি মানে এখানে শীর্ষ মানে কেন্দ্রটা 0 0 বিন্দুতে, কেন্দ্রটা 0 0 বিন্দুতে না হলে কি হবে এটা আমি পরে দেখাবো। এখন আপাতত যা শেখাচ্ছি মনোযোগ সহকারে শেখো, বুঝতে না পারলে আবার তুমি ইয়ে করে ভিডিওটা আরেকবার দেখো, কোনো জিনিস যদি বুঝতে না পারো। আচ্ছা, এবার যদি আমরা আমাদের সমীকরণটা এরকম হয় x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1, এটা কি উপবৃত্তের সমীকরণ। এখানে b ইজ গ্রেটার দেন যদি a হয়, b ইজ গ্রেটার দেন a হয়, তাহলে এই কথার দ্বারা তোমাকে বোঝাচ্ছে বৃহৎ অক্ষ কিসের সমান্তরাল? বৃহৎ অক্ষ y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। তাহলে আমরা এঁকে ফেলি। পরাবৃত্তটা মানে উপবৃত্তটা এবার এরকম, কারণ এটা কি বলেছে, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। আহারে কেমন হয়ে গেল! এখন বাজে রাত কয়টা? 11টা 46।
আমি চিন্তায় বসে তোমাদের জন্য ক্লাসটা রেকর্ড করতে বসছি যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিছে 13ই ডিসেম্বর। 13ই, হ্যাঁ ডিসেম্বর। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু 13ই ডিসেম্বর দিছে, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমার অলমোস্ট সব ইউনিভার্সিটি হয়ে যাবে, শুধুমাত্র জিএসটি মেবি নির্বাচনের পর হবে। তো আমি চিন্তা করতেছি যে তোমরা কেমনে শেষ করবা সবকিছু। তো তোমাদের তোমাদের আমার মনে হচ্ছে তোমাদের থেকে আমার চিন্তাই বেশি এরকম। সো মানে একটু সিরিয়াস হও বাইরে আমার, বুঝছো? একটু সিরিয়াস হও, না এলে কিন্তু অ্যাডমিশন এমন ছেকা দিবে দেখা হয়ে যাবা, একটু দাঁড়াইতে পারবো না। যখন মানে দুইটা কথা শোনাবে না মানুষ, নিতে পারবো না। যে এত কিছু করলা জীবনে, ছোট থেকে পড়াশোনা করছো, এত জায়গায় টপ করছো, এত মার্কস পাইছো, এসএসসি তে এত করছো, এইচএসসি তে এত করছো, বাট অ্যাডমিশনে চান্স হলো না, একটা কথা শোনাবে তখন বুঝবা কতটা কষ্ট লাগে। এই কয়দিন আছে তোমার খাটনি করো, কোনো সমস্যা হইতেই পারে, বাট নিজের থেকে সর্বোচ্চটা চেষ্টা করতে হবে সব সময়। নিজের থেকে ওরকম চেষ্টাটা আমি দেখি না তোমাদের মধ্যে। সো একটু নিজে থেকে করো, মানে পুশ করো নিজেকে, নিজের থেকে চেষ্টাটা, মানে একটা চান্স পাওয়া স্টুডেন্টের যেমন হওয়া দরকার আমি তেমন দেখি না তোমাদের ভিতর। আচ্ছা আগাই তাহলে। আমাদের এবার উপবৃত্ত হচ্ছে এরকম, উপবৃত্ত সমীকরণ এটাই, এক্স স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বি স্কয়ার ইকুয়ালস টু 1, এবং বি ইজ গ্রেটার দেন যদি এ হয় তাহলে বৃহৎ অক্ষ ওয়াই অক্ষ বরাবর। এখন এখানে এটা হচ্ছে একটা দিকাক্ষ, এটা একটা দিকাক্ষ বা নিয়ামক রেখা যেটাই বলো। এটা হচ্ছে একটা উপকেন্দ্র, এটা হচ্ছে একটা শীর্ষ, এটা হচ্ছে আরেকটা শীর্ষ। এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু দুইটা, এটা হচ্ছে বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু বৃহৎ অক্ষের, এটা হচ্ছে আরেকটা প্রান্তবিন্দু বৃহৎ অক্ষের। এটা হচ্ছে একটা ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু, এটা একটা ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু। এটা হচ্ছে একটা উপকেন্দ্র, এটা হচ্ছে আরেকটা উপকেন্দ্র। অলরাইট, তাহলে আমরা গত যে উদাহরণটা দেখলাম সেখানে কি দেখলাম, সেটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু এটাকে দ্বারা প্রকাশ করা হয়। শীর্ষবিন্দু কত? এটার হবে 0b, আর এটার হবে a ড্যাশ দাও, এটাকে এটা দাও হচ্ছে 0 মাইনাস b। এটার একটা শীর্ষবিন্দু হবে a0, এটা হবে মাইনাস a0 শীর্ষবিন্দু। তার মানে কি, এই যে এখান থেকে এখানের দূরত্বটা, এখান থেকে এখানের দূরত্বটা কত? এখান থেকে এখানের দূরত্বটা হচ্ছে b। অলরাইট, এবার আরেকটা কথা বলেছি, সেটা হচ্ছে এই যে কেন্দ্র থেকে তোমার নিয়ামক রেখার দূরত্বটা কত? ওটার ক্ষেত্রে ছিল a ডিভাইডেড বাই e। এটা যেহেতু তোমার কিসের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল, তাহলে এইখানে এই দূরত্বটা হবে b ডিভাইডেড বাই e। এবং এই যে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, ওইটার ক্ষেত্রে ছিল a ডিভাইডেড বাই e, এটার ক্ষেত্রে হচ্ছে b ডিভাইডেড বাই e। তার মানে এই যে এই নিয়ামক রেখার আর অক্ষরেখার একটা ছেদ বিন্দু আছে, এই নিয়ামক রেখার অক্ষরেখার একটা ছেদ বিন্দু আছে। তাহলে এই যে এটা মূল বিন্দু হচ্ছে কত? 0 0। মূল বিন্দু থেকে এটার দূরত্ব যেহেতু b ডিভাইডেড বাই e, তাহলে এটাকে আমরা z দ্বারা যদি প্রকাশ করি, এটার স্থানাঙ্ক হবে 0 b ডিভাইডেড বাই e। এখানেও সেম টু সেম, কেন্দ্র থেকে দিকের দূরত্ব কত হবে? কেন্দ্র থেকে দিকের দূরত্ব b ডিভাইডেড বাই e হবে। তাহলে এখানেও সেম টু সেম, এটাকে তুমি ধরো z ড্যাশ, এটার স্থানাঙ্ক কত হবে? 0 মাইনাস b ডিভাইডেড বাই e। এরপর এই যে উপকেন্দ্র আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? উপকেন্দ্র আমরা দেখতে পাচ্ছি উপকেন্দ্রের দূরত্ব b ডিভাইডেড বাই be, সরি এখানে আমরা ভুল করে ফেলেছি, be। কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব be। তাহলে এখান থেকেও কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব কত? be। তাহলে এটা হবে, যেহেতু এটা নিচের দিকে আছে তাহলে 0 মাইনাস be, আর এটা যেহেতু উপরের দিকে আছে তাহলে এটা কি হবে? এটা হবে 0 প্লাস be। অলরাইট, আর কি বাকি থাকলো? সবকিছুই লিখে ফেলেছি। আচ্ছা, এখন আমরা আস্তে আস্তে এগুলোর আগে যেমন করে লিখলাম, মানে বিভিন্ন পয়েন্ট, ওগুলো আমরা লিখতে থাকি। 1 নম্বরে এটার কেন্দ্র কত? কেন্দ্র 0 0 বিন্দু। 2 নম্বরে এর বৃহৎ অক্ষ এবং বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু,
বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু। বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দু হচ্ছে 0 প্লাস মাইনাস বি। এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এটা কি বৃহৎ অক্ষ, একটা প্রান্ত বিন্দু এইটা আর একটা প্রান্ত বিন্দু এইটা, শুধুমাত্র উপরে একটা প্লাস বি নিচেরটা মাইনাস বি, তাই 0 প্লাস মাইনাস বি। ক্ষুদ্র অক্ষের প্রান্ত বিন্দু, ক্ষুদ্র অক্ষ কোনটা, এইটা। ক্ষুদ্র অক্ষের প্রান্ত বিন্দু কোনটা, একটা a0 আর একটা হচ্ছে মাইনাস a0, তার মানে প্লাস মাইনাস a0। এটা খালি ওটার উল্টোটা হবে। ক্ষুদ্র অক্ষের প্রান্ত বিন্দু প্লাস মাইনাস a0। 4 নাম্বার, আমরা এবার যদি বলি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এটুকু হচ্ছে বি, নিচের এটুকু কত, এটুকু বি, নিচের এটুকু বি, তাহলে উপরে বি নিচে বি মিলে 2b। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2b, দৈর্ঘ্য সবসময় ধনাত্মক তাই আমরা মডুলাস দেব। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2a, কারণ এটুকু a এটুকু a, 2a। আচ্ছা, এবার আসো যে কেন্দ্র থেকে দ্বিকাক্ষের দূরত্ব, কেন্দ্র হতে দ্বিকাক্ষের দূরত্ব, কেন্দ্র হতে দ্বিকাক্ষের দূরত্ব হচ্ছে a ডিভাইডেড বাই e। তাহলে দ্বিকাক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সরি b ডিভাইডেড বাই e, এখানে b ডিভাইডেড বাই কেন্দ্র থেকে দ্বিকাক্ষের দূরত্ব। তাহলে দুইটা দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এটা b ডিভাইডেড বাই e, এটা b ডিভাইডেড বাই, এটা একটা দ্বিকাক্ষ এটা একটা দ্বিকাক্ষ, দুইটা দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2b ডিভাইডেড বাই e। তাহলে দ্বিকাক্ষ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দ্বিকাক্ষ দ্বয়ের দূরত্ব, দ্বিকাক্ষ দ্বয়ের দূরত্ব হচ্ছে 2b ডিভাইডেড বাই e মডুলাস। আচ্ছা, উপকেন্দ্রের দূরত্ব, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব এইটুকু, এটুকু কত, বিই। তাহলে কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব, উপকেন্দ্রের দূরত্ব, কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব বিই। তাহলে কেন্দ্র হতে মানে উপকেন্দ্রের দূরত্ব যদি বিই হয়, তাহলে দুটো উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, এটা হচ্ছে বিই, এটুকু বিই, আবার নিচের এটুকু বিই, তাহলে 2বিই। তাহলে উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব 2বিই। দেখছো, মানে এখানে যদি a ইজ গ্রেটার দেন b হয় তাহলে কি x অক্ষের সমান্তরাল, আর b ইজ গ্রেটার দেন মানে a ইজ গ্রেটার দেন b হলে মানে বৃহৎ অক্ষ x অক্ষের সমান্তরাল, আর a ইজ গ্রেটার দেন b ইজ গ্রেটার দেন a হলে বৃহৎ অক্ষ y অক্ষের সমান্তরাল, আর a ইজ গ্রেটার দেন b হলে বৃহৎ অক্ষ x অক্ষের সমান্তরাল। তো মানে বৃহৎ অক্ষ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সবকিছুই প্রায় চেঞ্জ হয়ে যায়, মানে উল্টা হয়ে যায়, একটা মাথায় রাখলে অন্যটা মাথায় রাখা ইজি। ঠিক আছে, কানেক্ট করবা, নিজে নিজে পড়বা, নিজে নিজে মাথায় রাখার যে টেকনিক গুলা নিজে নিজে ইনভেন্ট করবা, কেমন তুমি মাথায় রাখবা। 10। এখন আমরা কি নির্ণয় করতে পারি, এখন নির্ণয় করতে পারি, দেখো যে কি নির্ণয় করতে পারি এখন, সেটা হচ্ছে বিন্দুগুলো নির্ণয় করতে পারি। উপকেন্দ্র, উপকেন্দ্রদ্বয় কি হবে, 0 প্লাস মাইনাস বিই। এখানে বৃহৎ অক্ষ ও দ্বিকাক্ষের ছেদ বিন্দু হচ্ছে এইটা আর এইটা, এই দুইটা কত হবে, বৃহৎ অক্ষ ও দ্বিকাক্ষের ছেদ বিন্দু, বৃহৎ অক্ষ ও দ্বিকাক্ষের ছেদ বিন্দু হচ্ছে 0 প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই ই। উপরেরটা 0 প্লাস বি ডিভাইডেড বাই, নিচেরটা 0 মাইনাস বি ডিভাইডেড বাই ই। অলরাইট, আর কি বাকি থাকলো,
সমীকরণগুলো বাকি আছে। আচ্ছা, তাহলে এখানে এবার বলো অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ। বৃহৎ অক্ষের সমীকরণ কোনটা? বৃহৎ অক্ষ কোনটা? ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ কি? এক্স ইকুয়ালস টু 0। তাহলে বৃহৎ অক্ষের সমীকরণ, বৃহৎ অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু 0 মানে ওয়াই অক্ষ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 0। ক্ষুদ্র অক্ষ কোনটা? এক্স অক্ষ। এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা দাও উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এটা আরেকটা উপকেন্দ্রিক লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বদের সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখো, ওয়াই অক্ষকে ছেদ করেছে কত বিন্দু, কত দূরে? বি দূরে। এটা হচ্ছে প্লাস বি দূরে আর এটা হচ্ছে মাইনাস বি ই দূরে। তাহলে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি। ওইটার ক্ষেত্রে কি হয়েছিল? ওটা যেহেতু এক্স অক্ষের মানে এক্স অক্ষে ছিল বৃহৎ অক্ষ, তাই ওটা ছিল এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ই, আর এখানে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি। একটা মনে রাখলে আরেকটা মনে রাখা সোজা। এখন দ্বিঘাক্ষ যদি নির্ণয় করতেছি তাহলে কি ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই ই, কারণ এটা বি ডিভাইডেড বাই ই দূরে ছেদ করছে। তাহলে আমরা বলতে পারি দ্বিঘাক্ষের সমীকরণ, দ্বিঘাক্ষের সমীকরণ y equals to plus minus b divided by e। আচ্ছা, অলমোস্ট আমরা উপবৃত্ত সংক্রান্ত সকল কিছুই পড়ে ফেলছি, ঠিক আছে? উপবৃত্ত সংক্রান্ত সকল কিছুই পড়ে ফেলছি। আমরা আর কয়েকটা জিনিস দেখবো। দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে উপবৃত্ত এক্স অক্ষে, মানে বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর, বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর, বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর। তো এই উপবৃত্তের এটা হচ্ছে একটা উপকেন্দ্র এস ড্যাশ, আর এটা একটা উপকেন্দ্র, এটা তো হচ্ছে এস। তাহলে উপকেন্দ্রিক লম্ব আছে কয়টা? দুইটা। এখানে এটা একটা উপকেন্দ্রিক লম্ব, এটার একটা উপকেন্দ্রিক লম্ব। তো এখানে অবশ্যই এটার সমীকরণ কি হবে? এটার সমীকরণ আমরা জানি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটার এ ইজ গ্রেটার দেন বি। এ ইজ গ্রেটার দেন বি হওয়ার কারণেই তো কি হয়েছে? বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর হয়েছে, এবং কেন্দ্র অবশ্যই 0 0 বিন্দুতে অবস্থিত। এই কেন্দ্রটা 0 0 বিন্দুতে অবস্থিত। এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা আমরা জানতে চাই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কয়ার ডিভাইডেড বাই a। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। যদি a ইজ গ্রেটার দেন b হয় তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা। আর যদি এরকম হয়, মানে আমরা জানি আরেকটা আদর্শ আকৃতি আছে এটা, সেটা কি? এটার ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য ইকুয়ালস টু 2a স্কয়ার ডিভাইডেড বাই b। দেখো যেটা বড়, যেটা বড়, এখানে b বড় তাই b নিচে, ওইখানে কি হয়েছিল? ওইখানে হচ্ছে a বড়, ওখানে ওই ওই সমীকরণের ক্ষেত্রে a বড় ছিল, মানে a ইজ গ্রেটার দেন b, তাই এটা x অক্ষের সমান্তরাল। যেটা বড় সেটা নিচে, এখানে দেখো এটা নিচে, অর্থাৎ যেটা বড় থাকবে সেটা নিচে, বাকিটা উপরে থাকবে। এখন তাহলে এখানে আমাদের একটা অবজারভেশনের বিষয় আছে, সেটা হচ্ছে এই যে এইখানে পুরোটুকু, এই যে পুরোটুকু হচ্ছে 2b স্কয়ার ডিভাইডেড বাই a। তাহলে এই যে a অর্ধেক, এইটুকু হচ্ছে b স্কয়ার ডিভাইডেড বাই a, এই অংশটুকু b স্কয়ার ডিভাইডেড বাই a। এই যে এইটুকু কত? b স্কয়ার ডিভাইডেড বাই a, আবার নিচেরটুকু b স্কয়ার ডিভাইডেড বাই a। তাহলে উপকেন্দ্রিক লম্বের যে প্রান্ত বিন্দুতে আছে, এটা একটা উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুতে, এটা এগুলো কত হবে? দেখো এইটুকু,
আমাদের এইটুকু হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি এটার ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত জানি, এটার ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -a0, আর এটা কত a0। তাহলে এইটুকু হচ্ছে এইটুকু আর এটুকু b স্কয়ার ডিভাইডেড বাই a। তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু এটা হচ্ছে a - a b স্কয়ার ডিভাইডেড বাই a, আর এটা কত হবে, এটুকু হচ্ছে -a, তাহলে -a, আর নিচেরটুকু কত -b স্কয়ার ডিভাইডেড বাই a, তাহলে -b স্কয়ার ডিভাইডেড বাই a। তাহলে এটার ক্ষেত্রে দেখো এটুকু কত +a, এটুকু হচ্ছে +b স্কয়ার ডিভাইডেড বাই a। তাহলে এই উপকেন্দ্রিক লম্বের এই বিন্দুটা কত হবে, এই বিন্দুটা হবে a b স্কয়ার ডিভাইডেড বাই a, এটুকু কত a, নিচেরটুকু -b স্কয়ার ডিভাইডেড বাই a, a - b স্কয়ার ডিভাইডেড বাই a। তার মানে দেখো a প্লাস হচ্ছে a মাইনাস হচ্ছে, a প্লাস হচ্ছে a মাইনাস হচ্ছে, b স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে। অর্থাৎ আমরা এখানে একবারে লিখতে পারি কি, এখানে আমরা একবারে লিখতে পারি উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয় হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয় হচ্ছে +- a b স্কয়ার ডিভাইডেড বাই a, যখন a is greater than b। এখন যদি b is greater than a হয়, তাহলে এবার চিন্তা করো এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 b, এই উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0 - b, 0 - b। তার মানে এটুকু হচ্ছে be, এটুকু কত, এটুকু হচ্ছে be, এগুলো হচ্ছে be পরিমাণ দূরত্ব। এখন পুরোটার দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা কত, পুরোটার দৈর্ঘ্য 2b স্কয়ার ডিভাইডেড বাই b। তার মানে এখানে এই যে এখানে অর্ধেকটা, এই অর্ধেকটা হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই b, বাকি অর্ধেকটা স্কয়ার ডিভাইডেড বাই b, এই অর্ধেকটা স্কয়ার ডিভাইডেড বাই b। তাহলে এই যে উপকেন্দ্রিক লম্বের যে প্রান্ত বিন্দুদ্বয় আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এগুলো কি হবে, তাহলে এটুকু হচ্ছে be, আর এটুকু হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই b, দুইটাই প্লাস। তাহলে এই বিন্দুটা হচ্ছে b, এই বিন্দুটা হচ্ছে a স্কয়ার ডিভাইডেড বাই b, a স্কয়ার ডিভাইডেড বাই b, be, আর এটা এটুকু যেহেতু ঋণাত্মক দিকে x অক্ষের সেম পরিমাণ a স্কয়ার ডিভাইডেড বাই b, তাহলে এটুকু হচ্ছে - a স্কয়ার ডিভাইডেড বাই b, be। তাহলে এই বিন্দুটা কত হবে, এই বিন্দুটা দেখো নিচের দিকে -be, আর এটুকু কত x অক্ষের ধনাত্মক দিকে a স্কয়ার ডিভাইডেড বাই b। তার মানে এই বিন্দুটা হচ্ছে -b a স্কয়ার ডিভাইডেড বাই b, আর এই বিন্দুটা কি, এই বিন্দুটা উল্টা লিখে ফেলছি, আগেরটা আগে ভুজের স্থানাঙ্ক a স্কয়ার ডিভাইডেড বাই b -b, এটুকু কত, এটা যেহেতু এদিকে তাহলে এটা কি -a স্কয়ার ডিভাইডেড বাই b -be। তাহলে এটার ক্ষেত্রে যদি b is greater than a হয়, সেক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দ্বয়, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয় কত হবে, +- a স্কয়ার ডিভাইডেড বাই b +- be। আর ওটার ক্ষেত্রে কি ছিল, b স্কয়ার ডিভাইডেড বাই a, আর +- b স্কয়ার ডিভাইডেড বাই a +- a, আর এটার ক্ষেত্রে +- a স্কয়ার ডিভাইডেড বাই b +- b। এগুলো বুঝে বুঝে পড়ার বিষয়, ঠিক আছে, বুঝে বুঝে মুখস্থ করার বিষয়, বারবার প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। অলরাইট, তাহলে আমরা উপবৃত্তের সবকিছুই মানে উপবৃত্তকে একেবারে কেটে কুটে নাড়ি ভুড়ি সব পরীক্ষা করলাম, সবকিছু জানলাম আর কি, ঠিক আছে। উপবৃত্তের পোস্টমর্টম করছে আর কি আজকের ক্লাসে আমরা। তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম হচ্ছে উপবৃত্ত যদি কেন্দ্র মূল বিন্দুতে হয়, 0 0 বিন্দুতে হয়। এখন আমরা দেখবো উপবৃত্তের কেন্দ্র যদি 0 0 বিন্দুতে না হয়, উপবৃত্তের কেন্দ্র যদি অন্য কোনো বিন্দুতে হয় এবং কেন্দ্রটা একটা নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত, সেটা কত, সেটা হচ্ছে আলফা বিটা বিন্দুতে ধরলাম। তাহলে এই উপবৃত্তের সমীকরণ হবে, x - আলফা এর পুরো হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y -
বিটা এরপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি বি স্কোয়ার ইকুয়ালস টু 1। আমরা আরেকটার ক্ষেত্রে a ইজ গ্রেটার দেন b। আমরা পরাবৃত্তের ক্ষেত্রেও এমনটাই দেখছি, যদি শীর্ষবিন্দু মূল বিন্দুতে না হতো। আমরা দেখছি এখানে কি, যদি শীর্ষবিন্দু মূল বিন্দুতে না হতো তাহলে x থেকে যে শীর্ষবিন্দু সেটা বিয়োগ হতো। এখানে যদি কেন্দ্র মূল বিন্দুতে না হয় তাহলে x থেকে সেই কেন্দ্রটা বিয়োগ হবে। তো আমরা এটাকে সিম্পলি যে এটা হচ্ছে মানে মূল বিন্দুতে কেন্দ্র না, কিন্তু x অক্ষের সমান্তরাল কেমনে বুঝবো, যদি a ইজ গ্রেটার দেন b হয়, a ইজ গ্রেটার দেন b হয়। তো আমরা ওই যে পরাবৃত্তের ক্ষেত্রেও এটাকে ধরছিলাম এরকম, মানে x মাইনাস আলফা ইকুয়ালস টু x মাইনাস আলফা, এটা ইকুয়ালস টু ক্যাপিটাল x, আর y মাইনাস বিটা এটা ইকুয়ালস টু ক্যাপিটাল y। এটাকে ধরে আমরা মানে এটাকে আদর্শ আকারে প্রকাশ করছিলাম, সেটা হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। তো এই যে এটার যে সকল সূত্র আছে সেই সকল সূত্র আমরা প্রয়োগ করব, শুধুমাত্র লাস্টে যায় মানে আমরা যেটাই পাবো সেটা হচ্ছে x ইকুয়ালস টু পাবো, মানে x ইকুয়ালস টু যেটা ধরে নিছি x মাইনাস আলফা বসাই আমরা বের করব আগের মতোই। সো এই যে এগুলোর সূত্র মুখস্থ করার দরকার নেই। অনুরূপভাবে এরকম যদি হয়, তো এখানেও আমরা কি করব, ধরি x মাইনাস আলফা ইকুয়ালস টু ক্যাপিটাল x, y মাইনাস বিটা ইকুয়ালস টু ক্যাপিটাল y। তাহলে আমরা x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটা b ইজ গ্রেটার দেন a এর জন্য যে সকল সূত্র আমরা পাইছি সবকিছু বের করব। শুধুমাত্র বের করার পর যা বের হবে সেটা x ইকুয়ালস টু বের হবে, এবং লাস্টে আমরা x মাইনাস আলফা বসাবো x এর জায়গায়, আর y এর জন্য যেটা বের হবে সেটা ক্যাপিটাল y ইকুয়ালস টু বের হবে, ওই ক্যাপিটাল y এর জায়গায় y মাইনাস বিটা বসে দিব, দিয়ে y এর জন্য হিসাব করব, আমরা যেমন পরাবৃত্তে করছি আর কি। তো এই হচ্ছে আপাতত উপবৃত্তের A to Z বিষয়গুলি। নেক্সট ক্লাসে আমরা উপবৃত্তের প্রবলেম সলভ করব আর অধিবৃত্তটাও শেষ করে দেবো ইনশাআল্লাহ। মানে কণিকে দেখা যাচ্ছে 5টার মতো ক্লাস লাগে, কণিক অনেক বড় চ্যাপ্টার, এখানে 3টা জিনিস আছে, ঠিক আছে, অনেক বড় চ্যাপ্টার। সেকেন্ড পার্টে সবচেয়ে বড় চ্যাপ্টার আমরা কমপ্লিট করলাম বলা যায়, বুঝছো? তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।